Welcome to the English class where students before taking class I want to introduce myself. I am Ashwin Kumar Mondal, assistant teacher, English, Fatima High School, Khulna. Dear student, you know that we are passing a very crucial time. In this time we see the bad news of every day. We see the death of every day. We see people are crying here and there for losing their neighbors and relatives. For this reason, we are not well at all. We cannot go out without tension, and tension is always arising in our mind. So nobody knows when this crisis time will go. Only God knows. So we pray to God to remove this situation forever, and He will be merciful and He will protect us from this corona pandemic. Dear students, in the meantime, I have taken a class in narration. So this is my next class in narration for class 8. So dear student, you know that narration or speech, narration হলো বক্তার বক্তব্য, এটি হলো narration বা speech। এটা দুই রকম, ডাইরেক্ট narration এবং ইনডাইরেক্ট narration। বক্তার বক্তব্য যখন অবিকলভাবে ব্যাখ্যা দেওয়া হয়, বক্তার বক্তব্য যখন অবিকলভাবে উদ্ধৃতি করা হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট narration, এবং বক্তার বক্তব্য যখন কিছুটা পরিবর্তন করে সেইটি আমরা উদ্ধৃতি দিই, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এবং ন্যারেশন শিখতে গেলে আমাদের সেন্টেন্সের যে 5টা রূপ আছে, 5টা গঠন আছে অর্থগত দিক দিয়ে, সেইগুলো আমাদেরকে একটু জানতে হবে। অর্থগত দিক দিয়ে সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করা যায়। সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। এবং এইগুলো জানার পরে আমাদের ন্যারেশনটা করতে হবে। ন্যারেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যেতে হবে। যাই হোক, আমরা এই ব্যাপারে আমরা দেখব। আমাদের প্রথমে আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক, এবং যখন কোনো কিছু ব্যাখ্যা বা বর্ণনা করা হয়, যখন কোনো কিছু বর্ণনা করা হয়, সেটা হচ্ছে বিবৃতি। তো এই সেন্টেন্সে আমাদের ডাইরেক্ট ন্যারেশনে সে বা সেইট থাকলে তার পরিবর্তে ইনডাইরেক্ট ন্যারেশনে এই রিপোর্টিং ভার্ব সে বা সেইট ব্যবহার করতে হয়। যদি সেই টু থাকে, তার পরিবর্তে আমরা সেই টু বা টোল ব্যবহার করতে পারি। তারপরে দ্যাট দ্বারা আমাদের রিপোর্টেড স্পিচ যোগ করতে হবে। দ্যাট দ্বারা রিপোর্টেড স্পিচ যোগ করতে হবে। এবং একটা উদাহরণ দেওয়া হলো, যেমন ডাইরেক্ট ন্যারেশন, এখানে একটা উদাহরণ দেওয়া হলো, মাই মাদার সেড টু মি, আই হ্যাভ বট এ ব্যাগ ফর ইউ। এইটি আই হ্যাভ bought a bag for you, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা মাই মাদার হচ্ছে আমাদের সাবজেক্ট, আর সেই টু হচ্ছে আমাদের ভার্ব, আর তার অবজেক্ট হচ্ছে মি। তাহলে রিপোর্টিং ভার্ব আমরা দেখে নিলাম। তাহলে রিপোর্টিং ভার্ব আমাদের সেই টু পরিবর্তে আমরা এখানে টোল্ড ব্যবহার করেছি। সেই কারণে আমরা এখানে মাই মাদার উপরের মাই মাদার রেখে দিয়েছি, সেড টু জায়গায় টোল্ড ব্যবহার করেছি।
এখানে যে মিটার ছিল সেই মিটার রেখে দিয়েছি এবং তারপরে যে নিয়ম ছিল আমাদের দ্যাট দ্বারা রিপোর্টেড স্পিড যোগ করতে হবে, আমরা কিন্তু সেই দ্যাটটাকে এখানে ব্যবহার করেছি। এরপরে আই, আগের ইনডাইরেক্ট ন্যারেশনে আই ছিল, আইটা মাই মাদারকে ইন্ডিকেট করে বিদায় আয়ের জায়গায় আমরা সে ব্যবহার করেছি। আমাদের ডাইরেক্ট ন্যারেশনে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, নিয়ম অনুসারে আমাদের এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, তার জন্য হ্যাড বট আমরা লিখেছি। তারপরে অবজেক্ট এ ব্যাগ, সেই ব্যাগটাকে লিখেছি। তারপরে ইউ এখানে মিকে ইন্ডিকেট করছে, তার জন্য আমরা এখানে মিটা লিখেছি। তাহলে আমাদের মাই মাদার সেড টু মি আই হ্যাভ বট এ ব্যাগ ফর ইউ, ইনডাইরেক্ট ন্যারেশনের হবে মাই মাদার টোল্ড মি দ্যাট শি হ্যাড বট এ ব্যাগ ফর মি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন এখানে শেষ করলাম। এর পরবর্তীতে আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য। যখন কোনো বাক্য কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের সেইড বা সেড টু থাকলে তার পরিবর্তে আস্কড ব্যবহার করতে হয় এবং রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, ইফ দ্য reported speech starts with auxiliary verb, we have to bring if or whether to connect reported speech. আমি আবারও বলছি, রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমাদেরকে রিপোর্টেড স্পিচের কানেক্টর হিসেবে ইফ বা whether আনতে হবে। আনার পরে ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সকে আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে হবে এবং তারপরে আমাদের টেন্স অনুসারে পরিবর্তন করতে হবে। যেমন এখানে দেওয়া আছে হাসান সে টু মি আর ইউ গোয়িং টু মার্কেট নাও, তাহলে আমাদের উত্তরে আসবে হাসানের জায়গায় হাসান আমরা লিখেছি, সে টু জায়গায় আস্কড লিখেছি, তারপরে মি এর জায়গায় আছে। এখানে যেহেতু আর দেওয়া আছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হচ্ছে, সেজন্য আমরা এখানে একটা ইফ এনেছি। ইফের পরে আমাদের ওই যে সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এটা ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার জন্য পরবর্তীতে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে। তার জন্য এখানে আর এর পরে আমরা সাবজেক্ট এখানে ইউ দেখেছি এবং ইউ এখানে মিকে ইন্ডিকেট করছে, তার জন্য এখানে আই ব্যবহৃত হয়েছে। তাহলে আগে ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে ব্যবহার করেছি এবং নাও থাকলে আমাদের দেন হবে এবং সেই দেনটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা অংশ কিন্তু এখানে আমি ব্যাখ্যা দিলাম। এরপরে আর একটা অংশের ব্যাখ্যা আমি এখন দেব। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমাদের WH কোশ্চেন বা ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইফ বা whether আনার কোনো দরকার নাই, ওই ইন্টারোগেটিভ প্রোনাউনকে আমাদের ব্যবহার করলেই হবে। যেমন এখানে দেওয়া আছে দ্য টিচার সেড টু মি why did you not come to school yesterday, তাহলে এখানে আমাদের সে লোকে আমরা যেহেতু হোয়াই দ্বারা শুরু হয়েছে, এখানে আমাদের ইফ বা whether আনার কোনো দরকার নাই। তার জন্য আমরা এখানে উত্তরটা কিভাবে লিখেছি দেখে নিই একটু। দ্য টিচার আস্কড মি হোয়াই, এখানে আমাদের দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য আমাদের এখানে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। হোয়াই এর পরে এখানে যে ইউটা আছে, ইউটা মিকে ইন্ডিকেট করছে, তার জন্য আমরা আই ব্যবহার করেছি। এটা পাস্ট ইনডিফিনিট আছে, তার জন্য পাস্ট পারফেক্ট ব্যবহার করেছি। তাহলে আই হ্যাড নট,
এখানে আমাদের কাম থাকলে গো হবে এবং গোর V3 হচ্ছে গান, সেই গানটাকে ব্যবহার করেছি। তারপর লিখেছি টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, এখানে ছিল আগে ইয়েস্টারডে ছিল, তার জন্য আমরা এখানে দ্য প্রিভিয়াস ডে লিখেছি। তাহলে আমি আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিতে গেলে কোন কোন দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এইবার ইন্টারোগেটিভের পরে আমাদের আসবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সেইটুর পরিবর্তে যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার ব্যবহার করতে হবে এবং সেনাবাহিনীর ক্ষেত্রে সেখানে কমান্ডেড ব্যবহার করতে হবে। উপদেশ বোঝালে অ্যাডভাইস ব্যবহার করতে হবে। অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড ব্যবহার করতে হবে এবং যেখানে আদেশ এবং উপদেশ দুটোই বোঝাবে সেখানে আমাদের টোল্ড ব্যবহার করতে হবে। তারপরে আমাদের টু দ্বারা রিপোর্টেড স্পিচ যোগ করতে হবে। টু এর পরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাকি যে রিপোর্টেড স্পিচ থাকবে সম্পূর্ণ রিপোর্টেড স্পিচকে আমাদের লিখতে হবে। যেমন আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে নটের পরে টু ব্যবহার করতে হবে, আর নট না থাকলে টু এর জায়গায় ব্যবহৃত হবে। তাহলে একটা উদাহরণ দেখে নিই, দ্য ম্যান সেড টু দ্য বয় ডু ইট। তাহলে আমাদের উত্তরটা আসবে দ্য ম্যান অর্ডার্ড দ্য বয় টু ডু ইট। তাহলে একটা মজার ব্যবহার হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো পরিবর্তন করা লাগে না রিপোর্টেড স্পিচে। এরপরে আমরা চলে যাব লেটের ব্যবহার। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা দিক আমরা শিখলাম, বাকি দিক আমরা এখন শিখব লেটের ব্যবহার। দেখা যাক লেটের ব্যবহারটা কি হতে পারে। লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায়, লেট দ্বারা যদি প্রপোজাল বোঝায় তাহলে সেই টুর পরিবর্তে প্রপোজড টু অথবা সাজেস্টেড টু ব্যবহার করতে হবে। দ্যাট দ্বারা রিপোর্টেড স্পিচ যোগ করতে হবে। তারপর সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 ব্যবহার করতে হবে। তাহলে নিয়মটা আমি আবারও বলছি, লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে সেই টু জায়গায় প্রপোজ টু অথবা সাজেস্টেড টু ব্যবহার করতে হবে। দ্যাট দ্বারা রিপোর্টেড স্পিচ যোগ করতে হবে। তারপর সাবজেক্ট শুড প্লাস V1 ব্যবহার করতে হবে। এরপর একটা উদাহরণ আমরা দেখতে পারি, দ্য হেড টিচার সে টু দ্য টিচার্স লেটস ডিসকাস দ্য ম্যাটার। এখানে হলো দ্য হেড টিচার, এখানে কিন্তু লেটের পরে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে লেটের পরে যদি আজ থাকে তাহলে সবসময় প্রস্তাব বোঝাবে, আজ ভিন্ন অন্য কিছু থাকলে কিন্তু প্রস্তাব বোঝাবে না। যেহেতু এখানে লেট দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে তার জন্য আমাদের সেই টুর পরিবর্তে আমাদের প্রপোজড টু অথবা সাজেস্টেড টু ব্যবহার করতে হবে। সে আলোকে আমাদের সেই টুর জায়গায় আমাদের প্রপোজ টু অথবা সাজেস্টেড টু ব্যবহার করতে হবে। তো সে আলোকে আমাদের এখানে দেওয়া আছে দ্য হেড টিচার সে টু দ্য টিচার্স লেটস ডিসকাস দ্য ম্যাটার। দ্য হেড টিচার প্রপোজড টু দ্য টিচার দ্যাট দে শুড ডিসকাস দ্য ম্যাটার। এখানে আমরা দে ব্যবহার করেছি, আমাদের এখানে উপরে দেওয়া আছে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। তাহলে এখানে দে ব্যবহার করেছি কারণ দ্য হেড টিচার আর পরে দ্য টিচার এর মধ্যে আমি বা আমরা কেউ নাই, তার জন্য আমরা এখানে দে ব্যবহার করেছি। এইবার দেখার বিষয়, যদি লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায় তাহলে আমাদের কি করতে হবে, সেই টুর জায়গায় টোল্ড ব্যবহার করতে হবে। তারপরে দ্যাট দ্বারা রিপোর্টেড স্পিচ যোগ করতে হবে। তারপর সাবজেক্ট প্লাস মাইট অবলিক মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে হবে। যেমন ধরো এখানে দেওয়া আছে মাই ফ্রেন্ড সেড টু মি লেট মি গো দেয়ার। মাই ফ্রেন্ড উত্তরে আসবে আমাদের
My friend told me that he might go there. এখানে মি বলতে মাই ফ্রেন্ডকে বোঝাচ্ছে, তার জন্য আমরা দ্যাট এর পরেই হি লিখেছি, তারপরে হি মাইট গো দেয়ার অথবা হি মাইট বি অ্যালাউড টু গো দেয়ার আমাদের লিখতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ভালো করে বুঝে নিতে পেরেছি। যদি আমরা না বুঝি, আবারও আমাদের এই ভিডিওটাকে এখানে দেখতে হবে একটু ব্যাকে গিয়ে। এরপরে আমরা যাব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি করা হয় তাকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সেই টু জায়গায় উইস্ট অথবা প্রেড ব্যবহার করতে হয়। তারপরে আমাদের দ্যাট দ্বারা রিপোর্টেড স্পিচ যোগ করতে হয়। দ্যাট দ্বারা রিপোর্টেড স্পিচ যোগ করতে হয়। তারপর সাবজেক্ট প্লাস মাইট প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন ব্যবহার করতে হয়। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হলো, ডাইরেক্ট স্পিচে মাই মাদার সেই টু হার সন মে গড ব্লেস ইউ। এখানে আমাদের উত্তরটা আছে মাই মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম। তাহলে সেই টু জায়গায় আমরা প্রেড ব্যবহার করেছি, এখানে গড আছে তার জন্য প্রেড ব্যবহার করেছি। দ্যাট দ্বারা রিপোর্টেড স্পিচ যোগ করেছি এবং তারপরে মে গড ব্লেস ইউ, তার জন্য আমরা লিখেছি গড মাইট ব্লেস মি। এখন আমরা অন্যভাবে এটাকে করতে পারি, মাই মাদার প্রেড ফর মি দ্যাট গড মাইট ব্লেস মি, এভাবেও আমরা লিখতে পারি। এরপরে অপটেটিভের পরে সর্বশেষ যে সেন্টেন্সটা হলো সেটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়েই আমাদের আজকের ন্যারেশনের পর্ব শেষ হবে। এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা হর্ষ, বিষাদ, দুঃখ, আনন্দ, হাসি, কান্না ইত্যাদি প্রকাশ করে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সে সেইটুর পরিবর্তে যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো বা গ্রিভ ব্যবহার করতে হয়। যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয় ব্যবহার করতে হয়। যদি অবাক হওয়া বোঝায় তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার ব্যবহার করতে হয়। দ্যাট দ্বারা রিপোর্টেড স্পিচ যোগ করতে হয়। তারপরে ওই এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। যেমন এখানে দেওয়া আছে দ্য বয় সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এখানে আমরা আনন্দের সাথে ধরে নিতে পারি পাখিটি কি সুন্দর, তাহলে এখানে তার জন্য লিখতে পারি দ্য বয় এক্সক্লেম উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ এর অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। যেহেতু এখানে আমাদের প্রেজেন্ট টেন্স দেওয়া আছে তার জন্য আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি এক এক করে আমি তোমাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা সেন্টেন্সের যে রুলগুলো আছে সেই রুলগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আমার ভিডিওটা বারবার দেখলে তোমাদের ন্যারেশন নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে এরপরে আমরা প্যাসেজ ন্যারেশনের জন্য আর একদিন আমাদের ব্যয় করতে হবে। আশা করি তোমরা ভালো থাকবে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দিয়ে আমি আপাতত তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মে গড ব্লেস ইউ।